আলোচনা করার আগে আমরা দু একটা বিষয় একটু বলে নিই। আমরা জানি যে আমাদের এই যে ভূপৃষ্ঠে তাপ চাপ এগুলো আছে একটা নির্দিষ্ট পরিমাণ, তোমরা জানো যে মাধ্যাকর্ষণ বল অভিকর্ষণ বল এগুলো আছে, যে সেই বিষয়গুলোকে আমাদের গাণিতিকভাবে আমাদের জানতে হবে। এই জায়গায় গাণিতিক ক্ষেত্রে আমরা কতগুলো সূত্র কতগুলো আমরা নিয়ম মেনে চলি, সেই ক্ষেত্রে আমরা কতগুলো গাণিতিক ভাষা যেমন এসটিপি তারপরে এসএটিপি তারপরে আছে এনটিপি। তাহলে এই বিষয়গুলো কি? তাহলে এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে দেখো আমরা এই বিষয়টাকে বলতে পারি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমরা বলি স্ট্যান্ডার্ড, এটা বাংলায় আমরা বলতে পারি আদর্শ তাপচাপ, অথবা এটাকে আমরা বলতে পারি প্রমাণ তাপচাপ। তাহলে আদর্শ তাপচাপটা কত? আমাদের তাপটা হচ্ছে আদর্শ তাপ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি আদর্শ তাপ আমাদের 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। তাহলে আমরা এটা ধরি। এবং আদর্শ চাপ আমরা বলতে পারি 1 অ্যাটমসফিয়ার, অথবা আমরা বলতে পারি এটাকে বলতে পারি 13, তাহলে এত প্যাসকেল। তাহলে আমরা বলতে পারি, অথবা মানে 10 তাহলে আমরা বলতে পারি এত প্যাসকেল। আর এত প্যাসকেল অথবা 101.325, তাহলে 325 কিলো প্যাসকেল। তাহলে অথবা আমরা এটাকে বলতে পারি 760 মিলিমিটার পারদ চাপ। তাহলে এই 1 অ্যাটমসফিয়ার সমান আমরা এই ভাষাগুলো বলতে পারি যে এদের মধ্যে সম্পর্ক এত প্যাসকেল অথবা এত কিলো প্যাসকেল অথবা এত মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা হচ্ছে আদর্শ চাপ, এটা হচ্ছে আদর্শ তাপ। তাহলে এইটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড। তাহলে এই টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট মানে সাপেক্ষে। তাহলে আমাদের এই তাপমাত্রাটাকে ট্রিট করা হয় 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দেখা যায় যে আমাদের নর্মাল টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এইভাবে আমরা সব কিছু এই ভাষা গাণিতিক এই সব কথাগুলো আমরা ব্যবহার করতে হবে। আর একটা বিষয় ব্যবহার করতে হবে, তোমরা নিশ্চয় জানো যে আমরা বলি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। ওই ক্ষেত্রে আমরা একটা সেলসিয়াস এবং কেলভিনের সম্পর্ক দেখিয়েছি যে সেলসিয়াস যদি, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, অর্থাৎ যে তাপমাত্রায় যে আমরা বলেছি, তোমাদের তো মনে আছে যে দেখো যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হইয়া যায়, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হইয়া যায়। তাই এই তাপমাত্রাটাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাই 273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরা হয়। অর্থাৎ আমরা যদি কি করি, x ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটাকে যদি আমরা কেলভিনে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, x যোগ 273। তাহলে 273 যদি আমরা দেই তাহলে এটা কেলভিন হবে। আবার যদি y কেলভিনকে যদি আমরা সেলসিয়াসে প্রকাশ করতে চাই, তাহলে y মাইনাস 273, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আমরা সেলসিয়াস এবং কেলভিনের তাপমাত্রাটাকে এইভাবে আমরা কনভার্ট করতে পারি। তাহলে এটার গাণিতিকভাবে আমরা এইভাবে যে সেলসিয়াস থাকলে এটাকে আমরা কি করি, 273 যোগ দিয়ে কেলভিনে করতে পারি, আর কেলভিন থাকলে ওটা 273 মাইনাস দিয়ে আমরা সেলসিয়াসে করতে পারি। তাহলে এটাকে আমরা একটু রূপান্তর করতে পারি। আবার চাপটাকে আমরা অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার, প্যাসকেল, কিলো প্যাসকেল এইগুলোতে আমরা কনভার্ট করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি যে এইভাবে বিভিন্ন এককে আমরা এই আমাদের যে ভূপৃষ্ঠের তাপ চাপ আছে এইগুলোকে আমরা লক্ষ্য রেখে অঙ্কগুলো আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা এই কথাগুলো বললাম। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে
সেই জায়গায় আমাদের লিখে জানাতে পারো, তাহলে বলতে পারো। এখন আমরা বলি, দেখো যে আমরা যদি কি করি, যে এখন যদি তোমাকে বলি চাপটা কি, তাহলে চাপটা কি? প্রতি একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বলকেই চাপ বলে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল যে বল সেটাকে বলা হয় চাপ। তাহলে এই চাপ, তাপমাত্রাটা কি? তো আমরা তো জানি যে তাপমাত্রা হচ্ছে মাপার একক হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই এককে মাপা হয়। অর্থাৎ আমাদের বডি টেম্পারেচার হচ্ছে কত? 98। তাহলে 98 ডিগ্রি। তাহলে আমরা যদি এইভাবে এই বিষয়গুলো জানি তাহলে যে আমরা করতে পারি অঙ্কগুলো। তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন করবে তখন অবশ্যই তোমরা তাপমাত্রাটাকে সবসময় কেলভিনে করার চেষ্টা করতে হবে। আমাদের কেলভিনে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা সবচেয়ে ভালো হয় আমরা ইয়েতে যাই, অর্থাৎ গাণিতিক সমস্যাতে যাই, সেই সমস্যাগুলো আমরা সলভ করি, তখন আমাদের কাছে আরও বেশি বিষয়গুলো স্পষ্ট হবে। তাহলে আজকের প্রথম গাণিতিক সমস্যা আমরা বলছি। দেখো আমরা প্রথম গাণিতিক সমস্যাটা বলছি, 17 ডিগ্রি সেলসিয়াস তাপে 1 অ্যাটমসফিয়ার চাপে একটা বেলুন 950 কিউবিক সেন্টিমিটার আয়তন পর্যন্ত ফোলানো হলো। এই আয়তন সর্বাধিক প্রসারণের 9/10 অংশ। কত তাপে বেলুনটি ফেটে যাবে? তাহলে বেলুনটি কত তাপে ফেটে যাবে এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপে ফাটবে কি? তাহলে তুমি এই অঙ্কটা আমরা করব। তাহলে দেখো আমরা যখনই কোনো গাণিতিক সমস্যায় যাব সেই জায়গাতে আমরা এইভাবে করলে আমাদের ভালো হয়। তুমি বলতে পারো দেওয়া আছে, কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি কি সেটা আমরা আগে লক্ষ্য করব। তারপরে আমরা কি করব, যে আমাদের কি চেয়েছে সেটাকে আমরা চিন্তা করে অঙ্কগুলো যদি আমরা করি তাহলে আমাদের সলভ করতে ইজি হবে। তাহলে দেওয়া আছে কি? এই তাপমাত্রাটাকে আমরা কি বলতে পারি? T1 ধরতে পারি। তাহলে T1 = 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা বলতে পারি 17 + 273। আমরা বললাম কেলভিনে যদি করি 290 কেলভিন। আর এই জায়গায় বলছে 1 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে এটা P1, 1 অ্যাটমসফিয়ার। তারপরে বলছে যে, তাহলে দেখো P1, আবার এই জায়গায় বলছে যে 1 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুন 950 কিউবিক সেন্টিমিটার আয়তন পর্যন্ত ফোলানো হলো। তাহলে এটা হলো কি? এটা হচ্ছে V1। আমরা বলতে পারি যে এটা ফোলানো হচ্ছে 950 কিউবিক সেন্টিমিটার। এখন আমাদের কি চেয়েছে, যে এই জায়গায় চেয়েছে যে T2 = হট। তাহলে আমাদের প্রথমে চেয়েছে T2। তাহলে আমাদের কি? তাহলে আমাদের T1 আছে, P1 আছে, চাপ তো একই আছে, চাপের কোনো হেরফের নাই। তাহলে চাপটা এই জায়গায় আমরা বলতে পারি স্থির। তাহলে দেখো V1 এত, আবার T1 হচ্ছে হট। তাহলে আমাদের T1 আছে, V1 আছে, T2 হট। তাহলে T2 যদি হট হয় আর তাপমাত্রা চাপ যেহেতু স্থির আছে, তাহলে আমরা এই জায়গায় কী করতে পারি? আমরা তাহলে দেখা যাচ্ছে যে স্থির চাপ আর হলো আয়তন এবং তাপের মধ্যে সম্পর্ক দেখিয়েছে। তাহলে এই জায়গায় আমরা চার্লসের সূত্র ব্যবহার করতে পারি। চার্লসের সূত্র হয়তো চাপটাকে স্থির বলছে আর আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেখিয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি চার্লসের সূত্র মতে আমরা বলতে পারি V1/T1 V2/T2। এখন দেখো আমরা লিখি প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে বলছে এত অংশ ফোলানো হলো, আর আমাদের কি হয়েছে যে এত অংশ ফোলানো হয় যা এত এর সমান। তাহলে এত এর মানে তাপমাত্রা সহ্য করতে পারে। তাহলে দেখো প্রশ্ন মতে আমরা এটা বলতে পারি 9/10 সমান এত অংশ আয়তন সমান 950 কিউবিক সেন্টিমিটার। এটা আমরা বলতে পারি। তাহলে প্রশ্ন মতে
অতএব এক অংশ আয়তন সমান আমরা বলতে পারি 950 গুণন 10 ডিভাইডেড 9। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এই আয়তনটা যে আমরা পেলাম, এত অংশ আয়তনটাকে ফোলানো হলো। তাহলে এই আয়তনটাকে আমরা ধরি, এই আয়তনটাকে আমরা ধরতে পারি, অর্থাৎ এই আয়তনটাকে আমরা ধরতে পারি তাহলে এইটাকে আমরা বলতে পারি V2। তাহলে V2 এত, তাহলে এত কিউবিক সেন্টিমিটার। তাহলে দেখো V2 আছে, তাহলে আমরা V1 আছে, T1 আছে, T2 ইকুয়াল টু আমরা বের করতে পারি। তাহলে আমরা এখন বলতে পারি T2 সমান V গুণন T1 ডিভাইডেড V1। তাহলে এই V2 সমান হচ্ছে 950 গুণন 10 ডিভাইডেড 9, T1 ইকুয়াল টু 290, আর হচ্ছে V1 হচ্ছে 950। 950 কেটে দিলাম। আর আমরা এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের T2টা বের হয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই জায়গাতে বাড়াই হলো 2900 ডিভাইডেড 9। তাহলে আমাদের এই জায়গাতে বের হয় 3 নং 27 20, তাহলে 9 দুগুণা 18, আর হচ্ছে 2 20, ধরো এত ডিগ্রি বের হলো, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে এত ডিগ্রি কেলভিন, তাহলে এত ডিগ্রি কেলভিন বের হলো। তাহলে যদি এখন আমরা বলি যে তাহলে তাপমাত্রাটা কত, তাহলে আমরা বলতে পারি তাপমাত্রাটা হচ্ছে তোমার T2 বা T2 সমান 322.2 ডিগ্রি কেলভিন, এত কেলভিন তাপ। তাহলে কত তাপমাত্রায় ফাটবে, তাহলে এত তাপমাত্রায় ফাটবে। তাহলে এই তাপমাত্রাটাকে আমরা সেলসিয়াসের যদি কনভার্ট করি তাহলে আমরা বলতে পারি T2 সমান 322 মাইনাস 273। তাহলে 273, তাহলে দেখো 22, আর এই জায়গা হচ্ছে 27, তাহলে 29, তাহলে 29 দশমিক, তাহলে 22 আমাদের এই জায়গায় যদি মাইনাস দেয় তাহলে কত হয়, 22 আর হলো 27, তাহলে 39, তাহলে 22 আর 22, তাহলে 2 7 আছে কত, হলো 5 হাতে হচ্ছে 5 হাতে হচ্ছে 4। তাহলে দেখো আমাদের 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। তাহলে এত তাপমাত্রা, এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের 40-এ ফাটবে কি? তাহলে তুমি বলবা হ্যাঁ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ফাটবে না। তাহলে কি বলতে পারো, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফাটবে না, কারণ ফাটবে 45 ডিগ্রি সেলসিয়াসে, 45.2 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এটা ফেটে যাবে। তাহলে আমরা এই কথাগুলোকে এইভাবে অ্যান্সার করতে পারি। আমি কি গাণিতিক সমস্যাটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম? আমি আবার বলছি, তাহলে তুমি বলতে পারো যে কত তাপমাত্রায় বেলুনটা ফাটবে। তাহলে আমরা বলতে পারি এত ডিগ্রি সেলসিয়াস তাপে বেলুনটি ফাটবে, বেলুনটি ফাটবে। ডিগ্রি সেলসিয়াস তাপে ফাটবে না, অ্যান্সার। তাহলে দেখো এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারি। কি কোথাও তোমাদের সমস্যা আছে? তাহলে দেখো আমরা যদি অঙ্কগুলো এইভাবে সলভ করি তাহলে দেখা যাবে যে আমাদের কাছে এই বিষয়গুলো
ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আজকে যে কথাটা বললাম যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়তে হলে আমাদের কি করতে হবে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে হলে আমাকে প্রথমে তাপমাত্রাটাকে কেলভিনে নিতে হবে, আর কি কি দেওয়া আছে সেইটাকে আগে প্রথমে লিখে তারপরে কি চেয়েছে সেটাকে ক্যালকুলেশন করে এই ক্ষেত্রে কোন সূত্রটা ইফেক্টিভ সেই সূত্রটাকে পুট করে তারপরে আমরা কি করব যে প্রয়োজনীয় সব মানগুলো বসিয়ে আমরা সলভ করতে পারি। তাহলে এইভাবে আমরা প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো করতে পারি। তাহলে তোমরা দেখা যায় যে সরোজকান্তি সিং হাজারি বা আমাদের রবিউল ইসলামের সাহেবের যে লেখা বইগুলো আছে সেই জায়গাতে অনুশীলনীতে অঙ্কগুলো দেওয়া আছে। তোমরা সেই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করো, যে অঙ্কটাতে সমস্যা হয় আমাদের বলতে পারো, তারপরে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে তারপরে আমরা নেক্সট বিষয়ে যেতে পারি। তাহলে আমরা দেখো গত দিনে আমরা বলেছিলাম যে আজকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র। আমরা আজকে বলেছিলাম তোমাদের ক্লাস শুরুর আগেই যে আমরা কিছু গাণিতিক সমস্যা করব, তারপরে আমরা কি করব, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র করব। তাহলে আমরা সমন্বয় সূত্রটা একটু সংক্ষেপে কথা বলি। দেখো সমন্বয় সূত্র, তাহলে কি কি সমন্বয় সূত্র, বয়েল এবং চার্লস। তাহলে বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্র হচ্ছে আমরা পড়লাম ভি প্রপোর্শনাল 1/p। চার্লসের সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল টি। তাহলে দেখো এইটা, তাহলে আমরা যদি এখন বলি বয়েল এবং চার্লসের সূত্রকে সমন্বয় করো। সমন্বয় মানে কি, সমন্বয় মানে তুমি এটা 1 দিলা, এটা 2 দিলা, তাহলে 1 ও 2 নং সমীকরণ সমন্বয় করে পাই। তাহলে সমন্বয় করে কি পাই, সমন্বয় করে আমরা পাই যে সমন্বয় করে আমরা পাচ্ছি কি, যে সমন্বয় করে আমরা পাচ্ছি যে এই জায়গাতে ভি প্রপোর্শনাল t/p, তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখন এইটা যদি আমরা এইভাবে লিখি বা pv সমানুপাতিক t, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি pv সমান kt, বা এটাকে আমরা লিখতে পারি pv/t সমান k। তাহলে এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমরা বলি যে চাপ P1, আয়তন V1 ও তাপ T1 হয়, তবে সমীকরণটি লেখা যায় কি, সমীকরণটি লেখা যায় P1 V1 T1 সমান k। আবার P2 T2 V2 হলে লেখা যায় T সমান T2 সমান k ইকুয়াল 5 নম্বর সমীকরণ। এখন 4 এবং 5 হতে পাই কি পাই, 4 এবং 5 নম্বর সমীকরণ হতে আমরা পাই যে, তাহলে 4 এবং 5 হতে পাই 4 ও 5 নং হতে পাই কি পাই, এটা সমান কে, এটা সমান কে, অর্থাৎ P1 V1/T1 সমান P2 V2/T2। তাহলে আমরা সমন্বয় সূত্র থেকে আরেকটা নতুন ফর্মুলা পেলাম। তাহলে আমরা আরেকটা নতুন সূত্র পেলাম যে P1 V1/T1 P2 V2/T2 সমন্বয় সূত্র হতে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা করলাম সেটা ছিল বয়েলের সূত্রভিত্তিক, তারপর চার্লসের সূত্রভিত্তিক অঙ্ক আছে, তারপরে এই যে 2টা সমন্বয়ের অঙ্ক আছে। এই